গল্পটা শুরু হয় কানন নামের একটি মেয়ের মাধ্যমে। ছোটবেলায় মাকে হারানোর পর কানন তার বাবার কাছেই বড় হয়েছে। একদিন ইন্টারনেটে একটা হন্টেড ভিডিও দেখার সময় সে হুবহু তার মতো চেহারার একটা মেয়েকে ভিডিওতে দেখতে পায়, আর সেই সাথে পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। তার খোঁজ নিয়ে সে জানতে পারে ভিডিওতে দেখা ওই মেয়েটি জাপানের একটি প্রত্যন্ত গ্রামে বাস করে, আর সেই গ্রাম ঘিরে আছে একটা ভয়ঙ্কর অভিশাপ। সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক মেয়েটিকে সে খুঁজে বার করবে। তাই একসময় সে পৌঁছে যায় উশিকুবি নামে সেই গ্রামটিতে, আর তারপরেই সে সম্মুখীন হতে থাকে এমন সব ভয়াবহ ঘটনার যা তার নিজের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। এতদিন ধরে সে যা কিছু জেনে এসেছে তার সবই ওলটপালট হয়ে যায় রহস্যময় এই গ্রামে ঢোকার পর। বলছিলাম 2022 সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় জাপানিজ মুভি উশিকুবি ভিলেজের কথা। অসাধারণ সব সাসপেন্স আর টুইস্টে ভর্তি মুভিটা বাইরে থেকে যতটা সুন্দর, তেমনি ভেতরটা তার চাইতেও অনেক বেশি ডিস্টার্বিং। আগেই জানিয়ে রাখি, মুভির কিছু কিছু দৃশ্য প্রচন্ড মাত্রা ট্রমাটিক এক্সপিরিয়েন্স হতে পারে অনেকের জন্যই। তাই সবাইকে নিজ দায়িত্বে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো। সবাইকে হরর গ্লিমস চ্যানেলে আরও একবার স্বাগতম। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গল্পের শুরুতে আমরা তিনজন স্কুল ফ্রেন্ডকে দেখতে পাই, শিওন, মিৎসুকি এবং আকিনা। তারা একটা পরিত্যক্ত হোটেলের বাইরে বসেছিল, তবে তারা এখানে ঘুরতে আসেনি। তারা এসেছে এই হোটেলটার ভেতরে ঢুকে লাইভ স্ট্রিমিং করার জন্য। আসলে এই হোটেলটাকে অনেকে হন্টেড হোটেল বলে থাকে। কেউ কেউ নাকি এখানে বিভিন্ন সময় মারা যাওয়া মানুষকেও দেখতে পায়। তাই আজকে তারা এসেছে ব্যাপারটা সত্যি কিনা সেটা যাচাই করার জন্য। প্ল্যান অনুযায়ী একটু পরে আকিনা এবং মিৎসুকি হোটেলের ভেতরে ঢুকেই লাইভ স্ট্রিমিং শুরু করে দেয়। তারপর লাইভে এই হোটেলে কি কি ভয়ঙ্কর জিনিসপাতি দেখা যায় সেই সব ব্যাপারে বলতে থাকে। তবে এই সময় মিৎসুকি সেখানে থাকা হোটেলের দেয়ালে তাজা রক্ত লেগে থাকতে দেখে। সে আকিনাকে ইশারা করে ব্যাপারটা দেখায়, চুপি চুপি তাকে জানায়, দেখ, একদম আসল রক্ত বলেই মনে হচ্ছে। আকিনা তার কথা উড়িয়ে দিয়ে বলে, তুই পাগল নাকি? এখানে আসল রক্ত কোত্থেকে আসবে? চুপচাপ আমার সাথে আয়। একটু পরে তারা শিওনকে ডেকে আনে এবং সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। তবে শিওন নিজের চেহারা ক্যামেরায় দেখাতে রাজি না হয় তারা একটা ষাঁড়ের মুখোশ পরিয়ে দেয় তাকে। তারপর সেখানে থাকা লিফটের ভেতরে ঢুকিয়ে দেয় সত্যি সত্যি ভূত সেখানে আসে কিনা সেটা দেখার জন্য। এদিকে শুরুতে শিওন ব্যাপারটা নিয়ে খুবই এক্সাইটেড ছিল, কিন্তু মাস্কটা পরার পর তার কেমন যেন অদ্ভুত ফিল হতে থাকে। সে বারবার বলতে থাকে, আমার খুবই অস্বস্তি হচ্ছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু আকিনা এবং মিৎসুকি তার কথায় তেমন পাত্তাই দেয় না। এদিকে শিওন যখন লিফটে পুরোপুরি একা, তখন সেখানে অন্য কারো উপস্থিতি সে টের পায়। তারপর সেই জিনিসটা দুই হাতে তাকে জড়িয়ে ধরে, তারপর সজোরে তাকে টেনে নিচে নিয়ে যেতে থাকে। তবে সেই সময় শিওন তার মাথার ওপরে অন্য কারো হাতে স্পর্শ অনুভব করে। সে জোরে সেই হাতটা আঁকড়ে ধরার চেষ্টা করে, কিন্তু নিচ থেকে এত জোরে অশরীরী জিনিসটা তাকে টান দেয় যে সে আর থাকতে পারে না। আর তখনই তার নখের আঁচড় পড়ে যায় সেই হাতটির ওপর। এদিকে বাইরে শিওনের চিৎকার শুনে আকিনা এবং মিৎসুকি লিফট খুলে তাকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে লিফট ছিঁড়ে শিওন সোজা নিচে পড়ে যায়। আর সেই দিন থেকে শিওন, আকিনা এবং মিৎসুকি নিখোঁজ হয়ে যায়। অনেক খুঁজেও তাদের তিনজনের কারোরই কোনো সন্ধান পাওয়া যায়নি। শুধু প্রমাণ হিসেবে থেকে যায় সেই লাইভ স্ট্রিমিং এর ভিডিওটা। পরের দৃশ্যে আমরা পরিচিত হই মুভির প্রধান চরিত্র কাননের সাথে। কানন স্কুল ছুটির পর একা একা বসে ফোনে কিছু একটা মিউজিক প্র্যাকটিস করছিল। এই সময় রেন নামের আরেকটি ছেলে তার পেছনে এসে দাঁড়ায়। ছেলেটা ভাবছিল যে হঠাৎ করে এসেই সে কাননকে চমকে দেবে, কিন্তু কানন আগে থেকেই তাকে দেখে ফেলে। সে ভাবলেশহীনভাবে বলে, তুমি রেন, তাই না? ব্যাপারটা রেন পুরোপুরি হকচকিয়ে যায়। সারপ্রাইজ দিতে গিয়ে উল্টো সে নিজেই সারপ্রাইজড হয়ে গেছে। মূলত রেন নামের এই ছেলেটা বেশ কিছুদিন ধরে তাকে ফলো করছে এবং বিভিন্নভাবে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, কিন্তু কানন তাকে খুব একটা পাত্তা দিচ্ছে না। এই সময় রেনের চোখ পড়ে কাননের হাতের ওপর। জায়গাটা ব্যান্ডেজ করা দেখে সে জিজ্ঞেস করে, আরে তোমার হাতে কি হয়েছে? কানন বলে, যাই হোক না কেন সেটা তোমার না জানলেও চলবে। এই বলেই কানন উঠে হাঁটা দিতে শুরু করে, আর রেনও তার পিছু পিছু আসতে থাকে। এই সময় রেন জানায় তারা কয়েকদিন পর স্কুল থেকে একটা ট্যুরে যাচ্ছে, তাই সে কাননকে অনুরোধ করে তার সাথে সেই ট্রিপে যেতে, কারণ স্কুলে তাদের এটাই শেষ ইয়ার। এরপর তাদের আর দেখা হয় কিনা কে জানে। তবে কানন তার এইসব ইমোশনাল ম্যানিপুলেশনে একদমই পাত্তা দেয় না। সে কথায় কথায় এক ফাঁকে তাকে চকমা দিয়ে দ্রুত সেখান থেকে কেটে পড়ে।
কাননের পরিবার বলতে শুধু সে আর তার বাবা। মা ছোট থাকতে মারা যাওয়ায় সে বাবার কাছেই বড় হয়েছে। তবে ইদানিং সে লক্ষ্য করছে তার বাবা কেমন যেন অস্থির হয়ে আছে। হঠাৎই তার ফোন আসছে এবং তিনি উঠে চলে যাচ্ছেন। ব্যাপারটা কাননকে একটু অবাকই করে। একটু পরে নিজের রুমে ফিরে কানন তার হাতের ব্যান্ডেজটা চেক করতে থাকে। সকালে রেন যখন ব্যান্ডেজটার ব্যাপারে তাকে জিজ্ঞেস করেছিল তখন সে কিছুই বলেনি, কারণ সে নিজেও জানে না তার হাতে এই আঘাতটা কিভাবে লাগলো। গতকাল সকালে ঘুম থেকে উঠেই মূলত কানন তার হাতে এই আঘাতের চিহ্নটা দেখতে পেয়েছে। একটু পরে কানন তার রুমের জানালাটা বন্ধ করে যখন শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল তখন হুট করে তার মনে হলো কেউ একজন মাত্রই তার রুমে ঢুকে পড়েছে, কিন্তু সাথে সাথে সেদিকে ঘাড় ফেরালে কাউকে সেখানে দেখতে পায় না। কানন একটু অবাকই হয়, তবে ব্যাপারটা মনের ভুল ভেবে এড়িয়ে যায়। কিছুক্ষণ পর তার বাবা রুমে আসে এবং কাননকে জানায় তিনি কিছুদিনের জন্য বিজনেস ট্যুরের কাজে বাইরে যাচ্ছেন। কানন লক্ষ্য করে টেবিলে তার বাবার খাবারটা তখনও সেভাবেই পড়ে আছে। ব্যাপারটাই সে কিছুটা অবাকই হয়, কারণ বাবাকে কখনো সেভাবে খাবার না খেয়ে উঠে যেতে দেখেনি। পড়াশোনার পাশাপাশি কানন একটা রেস্টুরেন্টও পার্ট টাইম চাকরি করে। পরদিন সে যখন কাজে ব্যস্ত ছিল তখন তার এক সহকর্মী জানায়, দেখো বাইরে একটা ছেলে তোমার সাথে দেখা করতে এসেছে। কানন সেদিকে তাকায় এবং দেখতে পায় রেন বাইরে দাঁড়িয়ে আছে। সে কিছুটা বিরক্ত হয়ে রেনকে নিয়ে বাইরে বের হয়ে আসে। তারপর হঠাৎ করে তার এখানে আসার কারণটা জানতে চায়। রেন জানায়, বিশ্বাস করো আমি তোমাকে বিরক্ত করতে আসিনি, একটা জরুরি জিনিস দেখাতে এসেছি, সেটা দেখলেই তুমি বুঝবে ব্যাপারটা কি। এই কথা বলে রেন ফোনে একটা ভিডিও প্লে করে তাকে দেখায়। এটা ছিল মূলত সেই 3টি মেয়ের লাইভ স্ট্রিমিং এর ভিডিও। মেয়েগুলো নিখোঁজ হয়ে যাওয়ার পরে ভিডিওটা ততদিনে ভাইরাল হয়ে গেছে। তবে ভিডিওতে যে ব্যাপারটা তাকে অবাক করে সেটা হলো মাস্ক পরা সেই শিওন নামের মেয়েটি। ভিডিওতে মেয়েটি অল্প কয়েক সেকেন্ডের জন্য মাস্কটা খুলে ফেললে তার চেহারা দেখা যায়, আর সেই চেহারাটা ছিল অবিকল কাননের মতো। রেন বলে, ভিডিওতে মেয়েটাকে দেখে আমি পুরো অবাক হয়ে যাই। তারপর অনেক খুঁজে মেয়েগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘুরে তাদের ছবিগুলো পেয়েছি, আর তাদের মধ্যে আবারও এই মেয়েটিকেই দেখতে পাই। মেয়েটি একদম তোমারই কার্বন কপি। ব্যাপারটা ইন্টারেস্টিং না? কানন পুরোপুরি অবাক হয়ে যায় মেয়েটিকে দেখে। মেয়েটি সত্যি সত্যি তার মতোই দেখতে, কোনো সন্দেহ নেই তাতে। এমনটাও কি সম্ভব? সেদিন রাতে বাসায় ফিরে কানন যখন ফোনে সেই মিউজিকটি শুনছিল তখন হঠাৎই মিউজিকটা নিজে নিজে চেঞ্জ হয়ে যায়। তারপর রোবোটিক কণ্ঠে একটা মেয়ের গলা সেখান থেকে শোনা যেতে থাকে। কানন ভয় পেয়ে তার ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারে। তারপর বিছানায় বসে পড়তেই তার মনে হয় কেউ একজন ঠিক তার পেছনে এসে দাঁড়িয়েছে। কানন ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে তার টেবিলের ওপরে থাকা আয়নাটার দিকে তাকায়, আর সেই আয়না স্পষ্ট দেখতে পায় একটা মেয়ে তার পেছনে ঘাড় ঘুরিয়ে বসে আছে। মেয়েটি তখন হঠাৎ কাঁদতে শুরু করে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকা মেয়েটির একটা হাত তার হাতে স্পর্শ করে, আর তার পেছনে ভেসে ওঠে একটা ষাঁড়ের অবয়ব। কানন চিৎকার করে তার বিছানা ছেড়ে উঠে পড়ে, কিন্তু পেছনে তাকাতেই সে কাউকেই দেখতে পায় না। শুধু তার হাতে ওই মেয়েটির স্পর্শ এখনো লেগে আছে বলে তার মনে হতে থাকে। পরদিন কানন রেনের সাথে সেই স্কুল ট্রিপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মূলত তার ইচ্ছা ওই ভিডিওতে থাকা শিওন মেয়েটিকে খুঁজে বের করার। তার মনে হচ্ছিল ওই মেয়েটির সাথে তার ঘটে যাওয়া ব্যাপারগুলোর কোনো না কোনো কানেকশন অবশ্যই আছে। তবে রেনের অবশ্য সেই সব নিয়ে কোনো ধারণাই নেই। সে শুধু কাননের সাথে ঘুরতে যেতে পারছে এটা ভেবেই খুশি। রাত একটু গভীর হলে গাড়ির ভেতরে থাকা সবাই তখন ঘুমিয়ে পড়ে। শুধু পাশের সিটে বসা একটা ছোট্ট ছেলে কাননের দিকে তাকাচ্ছিল আর মুচকি হাসছিল। ছেলেটিকে দেখে কাননেরও অনেক হাসি পাচ্ছিল। তাই সে যখন মুখে হাত দিয়ে হাসতে শুরু করে তখন তার হাতের নিচে আর একটা অশরীরী জিনিসের হাত দেখা যায়। ছোট্ট ছেলেটা সেটা দেখে ভয় পেয়ে মুখ সরিয়ে নেয়। কানন বুঝতে পারে না হঠাৎ করে ছেলেটা এমন করলো কেন। পরদিন সকাল হতেই তার একটা সমুদ্রের পাড়ে এসে নামে, কারণ এই সাগরে নাকি প্রায়ই বিভিন্ন রকমের মরীচিকা দেখা যায়। মরীচিকা মূলত আলোর প্রতিসরণ এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে সৃষ্ট একটা দৃষ্টি বিভ্রম, যার কারণে দূরে এমন কিছু জিনিস দেখা যায় যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এর কারণে মরুভূমিতে অনেকে হঠাৎ করে জলাশয় দেখতে পায়। তাই বাস থেকে নেমে সবাই বেশ আগ্রহ নিয়ে সাগরে সেই মরীচিকা দেখতে থাকে। তবে সেটা দেখে রেন কিছুটা হতাশ হয়, কারণ ব্যাপারটা সে যেমন ভেবেছিল তেমন কিছুই না। শুধুই ছায়ার মতো কিছু জিনিস ছাড়া সেখানে আর কিছুই নেই। কিন্তু কানন অবাক দৃষ্টিতে মরীচিকাটির দিকে তাকিয়ে থাকে, কারণ সে স্পষ্ট অনেকগুলো মানুষের প্রতিচ্ছবি সেখানে দেখতে পাচ্ছে। মনে হচ্ছিল মানুষগুলো তখন তার দিকেই তাকিয়ে আছে। তবে একটু পরে কানন লক্ষ্য করে সেই মানুষগুলো এখন তার পেছনে এসে দাঁড়িয়েছে আর এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। তারপর আচমকাই আবার সবাই অদৃশ্য হয়ে যায়।
কিছুক্ষণ পরে মিস্টার ইয়ামাজাকি নামে একজন লোক তাদের সাথে দেখা করে। তিনি মূলত একজন ড্রাইভার এবং তাদেরকে সেই উশিকুবি গ্রামে নিয়ে যেতে এসেছেন। সেই উশিকুবি গ্রামেই ওই পরিত্যক্ত শপিং মলটা আছে যেখানে মেয়েটিকে শেষবারের মতো দেখা গিয়েছিল। একটু পরে তাদেরকে সাথে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিতে দিতে মিস্টার ইয়ামাজাকি তাদেরকে উশিকুবি গ্রাম সম্পর্কে সাবধান করে দেন। তিনি জানান উশিকুবি বা যাকে ইংরেজিতে অক্স হেড বলা হয় সেটি এমন একটি গ্রাম যা ঘিরে বেশ কিছু রহস্য জড়িয়ে আছে। সেই গ্রামে একটা বুদ্ধের মূর্তি আছে, কিন্তু একদিন গ্রামের কিছু মানুষ মাটি খুঁড়তে গিয়ে সেখানে গরুর মাথাওয়ালা একটা মূর্তি দেখতে পায়। তখন থেকে ওই গ্রামে বুদ্ধের পাশাপাশি সেই গরুর মূর্তিটিরও পূজা করা হয়। তবে সেই মূর্তিটা ঘিরে একটা অভিশাপ প্রচলিত আছে, কিন্তু কেউ জানে না সেই অভিশাপটা কি, কারণ অভিশাপটা সম্পর্কে যে জানতে পারে সেই নাকি কিছুদিনের মধ্যেই দুর্ঘটনায় মারা যায়। তবে এই সময় তিনি একটা হাসি দিয়ে বলেন, আরে তোমরা এত সিরিয়াস হয়ে গেলে কেন? তোমরা কি সত্যি সত্যি আমার কথা বিশ্বাস করে ফেললে নাকি? এগুলো তো সির্ফ গল্প। তার কথায় কানন এবং রেনও কিছুটা আশ্বস্ত হয়। এদিকে গাড়ি চালানোর সময় বারবার পেছনে ফিরে কথা বলার সময় মিস্টার ইয়ামাজাকি খেয়ালই করে না যে একটা মেয়ে হঠাৎই রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়েছে, আর সাথে সাথে গাড়িটি সজোরে সে মেয়েটিকে আঘাত করে। হতভম্ব অবস্থায় সবাই তখন গাড়ি থেকে বের হয়ে আসে। তারপর চারপাশে খুঁজে দেখতে থাকে যে গাড়িটা কিসের সাথে ধাক্কা খেল। কিন্তু অবাক করা ব্যাপার হলো সেখানে কিছুই ছিল না। কোনো মানুষ বা প্রাণী তো দূরে থাক, এক ফোঁটা রক্তের ছাপও সেখানে দেখা যায় না। কিছুক্ষণ পর তারা সেই পরিত্যক্ত হোটেলটার সামনে গিয়ে পৌঁছায়। তারপর ঝোপঝাড় পেরিয়ে তারা হোটেলটির কাছে যায়। তাদের বিশ্বাসই হচ্ছিল না এইরকম একটা গ্রামে এত বড় একটা পরিত্যক্ত হোটেল থাকতে পারে। তারপর কানন এবং রেন হোটেলটার ভেতরে প্রবেশ করে। তবে গাড়ির দেখাশোনা করার জন্য মিস্টার ইয়ামাজাকি বাইরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর তারা টপ ফ্লোরের কাছে এসে দাঁড়ায়। রেন তখন কাননকে রেখেই উপরে ছাদে উঠে যায়, কারণ তার একটু হালকা হওয়ার দরকার ছিল। এদিকে কাননের হঠাৎ জায়গাটিকে পরিচিত বলে মনে হতে থাকে। ফোনে সেই ভিডিওটা প্লে করে সে দেখে এটা সেই দেয়াল যেখান থেকে রক্ত বের হচ্ছিল। তারপর একটু ভেতরে যেতে কানন সেই লিফট দেখতে পায় যার ভেতরে ঢুকে মেয়েটি হারিয়ে গিয়েছিল। জায়গাটা পুলিশ পুরোপুরি সিলগালা করে দিয়ে গেছে। কানন নিজের অজান্তেই সেটির উপর হাত রাখতে হঠাৎই কিছু দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় ওই মেয়েটি লিফটে আটকে আছে এবং অশরীরী হাত দুটি তাকে টেনে নিয়ে যাচ্ছে। কানন চমকে উঠে সাথে সাথে সেখান থেকে তার হাত সরিয়ে নেয়। তারপর সে লিফটে থাকা রেস্ট্রিকশনগুলো সরাতে শুরু করে। আর সেই সময় ষাঁড়ের মুখোশ পরা সেই মেয়েটিকে লিফটের ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, তবে সাথে সাথেই সেটা আবার অদৃশ্য হয়ে যায়। এদিকে রেন যখন ছাদে উঠে তার নেচার কলে সাড়া দিচ্ছিল, তখন মুখোশ পরা একটা মেয়েকে তার পেছনে এসে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখা যায়। ধীরে ধীরে সেটা তার দিকে এগিয়ে আসতে থাকে। মনে হতে থাকে হাত বাড়িয়ে সেটা রেনকে ধাক্কা মেরে নিচে ফেলে দিতে যাচ্ছে। তবে সৌভাগ্যবশত কানন তখন তাকে খুঁজতে ছাদে চলে আসায় সেই মেয়েটিও আবার অদৃশ্য হয়ে যায়। এদিকে হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা মিস্টার ইয়ামাজাকি তখন উপর থেকে কিছু একটা জিনিস নিচে পড়ার শব্দ শুনতে পান। জিনিসটা কি সেটা ভালো মতন দেখার জন্য সে পানির নিচে তাকাতেই তিনি রিফ্লেকশনে দেখতে পান একটা মেয়ে উপর থেকে ঝাঁপ দিয়ে সোজা নিচে এই পানির উপর এসে পড়ছে, আর সাথে সাথে পানির রংটাও পুরোপুরি লাল হয়ে গেছে। তারপর আবার সেটা মুছে গিয়ে পানির রং পরিষ্কার হয়ে যায়। ব্যাপারটা কি হলো সেটা বোঝার জন্য তিনি আবার সেদিকে তাকাতে আবারও সেই একই দৃশ্যই দেখতে পান। ভয়ে তিনি এবার পিছু সরতে থাকেন। তখন ঠিক আবারও পানিতে কিছু একটা পড়ার শব্দ হয়। বোঝাই যাচ্ছিল জিনিসটা একভাবে বারবার লুপের মতো ঘটে যাচ্ছে। এখানে দর্শকদেরকে জানিয়ে রাখি, আসার পথে গাড়িতে ধাক্কা লেগে যেই মেয়েটি দুর্ঘটনার শিকার হয় এবং পানির রিফ্লেকশনে যেই মেয়েটিকে দেখা যায় তারা হলো লাইভ স্ট্রিমিং করা সেই মেয়ে দুটি। শিওন নামের মেয়েটি যখন লিফটে ঢুকে নিখোঁজ হয়ে যায় তখন আকিনা এবং মিৎসুকিও পুরোপুরি পাগল হয়ে যায়। তারপর তাদের মধ্যে একজন রাস্তায় চলন্ত গাড়ির উপর ঝাঁপ দিয়ে পড়ে এবং অন্যজন বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে পড়ে প্রাণ হারায়। আর সেই দৃশ্যটাই মূলত একটা লুপের মতো বারবার এই জায়গায় দেখা যাচ্ছে। এদিকে একটু পরে সেখান থেকে বের হয়ে তারা একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। মিস্টার ইয়ামাজাকি তখন তাদেরকে জিজ্ঞাসা করেন ঠিক কী কারণে তারা এই গ্রামে এসেছে। তখন রেন তাকে সেই ভিডিওটা দেখায়। তারপর শিওন নামের মেয়েটির ছবিও তাকে দেখায়। এবার মিস্টার ইয়ামাজাকিও অবাক হন মেয়েটির সাথে কাননের চেহারার মিল দেখে। তবে ছবিটা ভালো মতন দেখে মিস্টার ইয়ামাজাকি জানান এই জায়গাটা তিনি চেনেন, আর এই ছেলেমেয়েগুলো যে স্কুল ড্রেস পরে আছে সেটাও তিনি চেনেন, কারণ তিনিও এই একই স্কুলে পড়েছেন।
তাই মিস্টার ইয়ামাজাকির কাছ থেকে ঠিকানা জোগাড় করে তারা সেই গ্রামটিতে গিয়ে পৌঁছায়। তাদের মনে বিশ্বাস ছিল মেয়েটির বাসা হয়তো সেখান থেকে আশেপাশেই হবে, তাই এদিকে খোঁজ নিলেই হয়তো তার ব্যাপারে জানা যাবে। তবে সেই সমুদ্র সৈকতে পৌঁছেই কাননের কেমন যেন অন্যরকম লাগতে থাকে। মনে হতে থাকে এই জায়গাটা তার খুবই চেনা। সে দূরে সাগরের দিকে তাকাতেই সেখানে একটা মেয়ের প্রতিচ্ছবি দেখতে পায়। কানন ভাবজ্ঞান শূন্য অবস্থায় সেদিকে তাকিয়ে থাকে। তখন হঠাৎই একটা ছেলে সেখানে এসে উপস্থিত হয়। তারপর শিয়ন শিয়ন বলে ডাকতে ডাকতে সমুদ্রের পানিতে নেমে যেতে থাকে, কিন্তু ছেলেটা তখনও শিয়ন শিয়ন বলে ডাকতে থাকে। রেন তাকে জোর করে টেনে পারে নিয়ে আসে। এবার ছেলেটার নজর পড়ে কাননের দিকে, আর সাথে সাথেই সে উঠে শিয়ন শিয়ন বলে তাকে জড়িয়ে ধরে। রেন অনেক কষ্টে ছেলেটাকে থামায়। সে ভাবে ছেলেটা হয়তো পারভার টাইপের কেউ হবে। তবে কানন তাকে থামিয়ে ছেলেটাকে জিজ্ঞেস করে, তুমি শিয়ন বলে কাকে ডাকছো? কে এই শিয়ন? ছেলেটা এবার ধীরে ধীরে তার চেতনা ফিরে পায়। তারপর শিয়নের ব্যাপারে তাকে জানায়। মূলত ওই ভাইরাল ভিডিওতে মুখোশ পরা যেই মেয়েটি ছিল তার নামই শিয়ন, আর এই শোটা নামের ছেলেটাই শিয়নের ফ্রেন্ড। সে হুট করে কাননকে দেখে শিয়ন ভেবেছিল, কারণ তাদের দুজনের চেহারা অবিকল একই রকম। একটু পরে ছেলেটা তাদেরকে সাথে নিয়ে শিয়নের বাড়িতে যায়। তারপর দরজায় নক করতেই শিয়নের মা এসে দরজা খোলেন এবং তখনই তার নজর পড়ে কাননের দিকে। এক মুহূর্তের জন্য ভদ্রমহিলা পুরোপুরি বাক শূন্য হয়ে যান। তারপর কানন কানন বলে ডাকতে ডাকতে তাকে জড়িয়ে ধরেন। এদিকে কানন কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। এই ভদ্রমহিলা তার নাম জানলেন কি করে, আর তাকে দেখে এভাবে জড়িয়ে ধরার মানেটাই বা কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না। আর ঠিক তখনই ওই বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে কাননের বাবা। তাকে এখানে দেখে কানন একেবারেই হতবাক হয়ে যায়। ধীরে ধীরে সব রহস্য পরিষ্কার হতে থাকে। কাননের বাবা তাকে সবকিছু খুলে বলেন। তিনি জানান শিয়ন নামে যে মেয়েটিকে সে এই গ্রামে খুঁজতে এসেছে সে আসলে তার নিজের যমজ বোন, আর তার সামনে বসে থাকা এই ভদ্রমহিলা হলেন তার আপন মা। কানন এতদিন জেনে এসেছে যে তার মা ছোট থাকতেই মারা গেছে, অথচ তার বাবা কিনা তার কাছ থেকে সবকিছু এতদিন লুকিয়ে এসেছে। রাগে অভিমানে তার চোখ ফেটে কান্না আসতে থাকে। সে আর কিছু জিজ্ঞেস না করে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ দৌড়ে সে একটা বাগানের কাছে গিয়ে থামে। জায়গাটা কেন যেন তার খুবই চেনা বলে মনে হতে থাকে। কানন এতদিন ধরে প্রায় তার স্বপ্নে এই জায়গাটা দেখতে পেত। সেখানে সে ছোট্ট একটা মেয়ের সাথে সবসময় খেলতো। সেই স্বপ্নটার কোনো ব্যাখ্যা এতদিন তার কাছে ছিল না, কিন্তু এখন সে বুঝতে পারছে ওইটা আসলে কোনো স্বপ্ন ছিল না। ওই দৃশ্যটা ছিল তার মস্তিষ্কের গভীরে লুকিয়ে থাকা ছোটবেলার একটা স্মৃতি। কিছুক্ষণ পর চারপাশে বৃষ্টি শুরু হলে কাননের মা ছাতা মাথায় সেখানে চলে আসেন এবং কাননকে তার সাথে নিয়ে যান। মায়ের কান্না ভরা চোখ জোড়ার দিকে তাকিয়ে কানন কেন যেন তাকে আর বাধা দিতে পারে না। একটু পরে বাবা মা কাননকে তার বোন শিয়নের রুমে নিয়ে যান। তারপর জানালায় একটা ধুলোয় আঁকা ছবি দেখিয়ে তার মা বলেন, তোমার বোন শিয়ন সবসময় তোমার কথা মনে করত। তোমরা ছোটবেলায় জানালার কাছে যে ছবিটা এঁকেছিলে সেটাও শিয়ন যত্ন ভরে রেখে দিয়েছে। কখনোই সে আমাকে জানালাটা পরিষ্কার করতে দেয়নি। ছবিটা দেখে কাননেরও আরো কিছু স্মৃতি মনে পড়ে যায়, কারণ মাঝে মাঝে সে নিজের অজান্তে এই ছবিটাই আঁকতো। এখন সে বুঝতে পারে এর পেছনের আসল কারণটা। তবে এই সময় কাননের বাবা তাকে একটা অদ্ভুত কথা বলেন। তিনি জানান, তোমার বয়স যখন 4 বছর ছিল তখন তুমিও একবার হারিয়ে গিয়েছিলে। অনেক খুঁজেও তোমাকে আমরা পাইনি। তারপর একদিন দেখি তোমার বোন শিয়ন তোমাকে কোথা থেকে যেন খুঁজে নিয়ে এসেছে। কানন কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই সে পাশ থেকে কোথাও গুনগুন গানের সুর শুনতে পায়। সুরটা তার খুবই পরিচিত, প্রায়ই সে তার ফোনে এই সুরটাই বাজাতো। কানন সেই সুর কোথা থেকে আসছে সেটা খুঁজতে খুঁজতে একসময় একটা বৃদ্ধা মহিলার রুমের মধ্যে গিয়ে প্রবেশ করে। এই বৃদ্ধাই হলেন কাননের দাদিমা তাইকো। কানন তার দাদিমার সাথে কথা বলার চেষ্টা করলে পাশে দাঁড়ানো তার দাদা জানান, তোমার দাদি খুবই অসুস্থ, তাকে বিরক্ত করো না, চলে যাও এখান থেকে। এই সময় কাননের দাদিমার হঠাৎ জ্ঞান ফিরে আসে। তিনি একদম স্বাভাবিক কণ্ঠে কাননকে বলেন, আমি জানতাম তুই আমার এখানে ফিরে আসবি। শিয়ন খুব বড় বিপদে আছে। ছোটবেলায় তুই যখন হারিয়ে গিয়েছিলি তখন শিয়নই তোকে ফিরিয়ে এনেছিল। এখন তোর দায়িত্ব ওকে ফিরিয়ে আনার। তারপর হঠাৎ তিনি শোয়া থেকে উঠে বসে কাননের দাদার দিকে তাকিয়ে বলেন, তুমি কি করছো? তুমি কি চিনতে পারছো না ও আমার নাতি? তুমি কিভাবে ওকে এখান থেকে চলে যেতে বললে? কথাটা শুনে কাননের দাদা একটু অপ্রস্তুত ফিল করে। সেদিন রাতে কানন যখন বিছানায় শুয়েছিল তখন সে তার পেছনে কারো ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ শুনতে পায়। সেদিকে তাকাতেই দেখে ষাঁড়ের মুখোশ পরা একটা মেয়ে তার পাশে বসে আছে। কানন বুঝতে পারে এই মেয়েটাই তার বোন শিয়ন, যে তাকে বাঁচানোর জন্য আকুতি করছে।
কানন তাকে শান্ত করার চেষ্টা করে, তারপর ধীরে ধীরে মাথা থেকে সেই মুখোশটা খুলে ফেলে। কিন্তু মেয়েটা যখন পেছনে ফিরে কাননের দিকে তাকায় তখন সে একদমই হকচকিয়ে যায়, কারণ যে মেয়েটি এখানে বসে আছে সে তার বোন শিওন নয়, সে অন্য কেউ। কানন জিজ্ঞেস করে, কে তুমি? মেয়েটি কাননের দিকে চুপচাপ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই সময় একটা দৃশ্য হঠাৎই কাননের চোখের সামনে ভেসে ওঠে। সেই দৃশ্যে সে একটা পূজার অনুষ্ঠান দেখতে পায়, যেখানে দুটি যমজ মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজনকে লাল রঙের ট্রেডিশনাল পোশাক পরিয়ে বিভিন্ন মন্ত্র পড়ানো হচ্ছিল, আর পাশেই তার বোন দাঁড়িয়ে সবকিছু দেখছিল। সে বুঝতে পারছিল না কেন তার বোনকে এভাবে সুন্দর পোশাক পরিয়ে আপ্যায়ন করা হচ্ছে, অথচ তাকে কিছুই করা হচ্ছে না। তারপর রাত হলে বাচ্চা দুটি যখন ঘুমিয়ে পড়ে তখন তাদের মা হঠাৎ ঘুম থেকে জেগে ওঠেন। তারপর তিনি চুপি চুপি লাল পোশাক পরা মেয়েটিকে শোয়া থেকে উঠিয়ে বসান। মেয়েটি তখনও অজ্ঞান অবস্থায় ছিল। তারপর মেয়েটির বাবা এসে তার মাথায় একটা ষাঁড়ের মুখোশ পরিয়ে যায়। মেয়েটির মা ক্রমাগত কাঁদছিল এবং অনেক কষ্টে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। একটু পরে তারা সেখান থেকে চলে যেতেই যমজ বোনটি এবার ঘুম থেকে উঠে পড়ে। সে তাকিয়ে দেখে তার বোনের মাথায় কি সুন্দর একটা মুখোশ পরানো আছে, তাই সে বোনের মাথা থেকে মুখোশটা খুলে সেটা নিজের মাথায় পরে নেয়। একটু পরে মেয়েটি ঘুমিয়ে যেতেই কিছু লোক সেই ঘরে প্রবেশ করে আর মুখোশ লাগানো মেয়েটিকে তুলে নিয়ে যায়। মেয়েটিকে নিয়ে তারা একটা বড় গর্তের মুখে এসে দাঁড়ায়। মনে হতে থাকে তারা এই গর্তে মেয়েটিকে ফেলে দিতে যাচ্ছে। এই সময় মেয়েটির মুখ থেকে মুখোশ সরাতেই একজন লোক খুবই ভয় পেয়ে যান। তিনি চিৎকার করে বাকিদেরকে বলেন, আরে তোমরা কি করেছো? তোমরা তো দেখছি ভুল মেয়েকে তুলে এনেছো। এবার বাকিরাও বুঝতে পারে সত্যি তারা ভুল মেয়েকে উঠিয়ে এনেছে, কিন্তু তারা বুঝতে পারছিল এখন আর পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যাকে তুলে এনেছে তাকে দিয়েই কাজটি করতে হবে। এই কথা বলে তারা মেয়েটিকে সে গর্ত থেকে নিচে ফেলে দেয়। তারপর কিছুক্ষণ নিচটা ভালো মতন দেখে তারা চলে যায়, কিন্তু তারা জানতেও পারেনি যে মেয়েটিকে তারা ফেলে দিয়েছে সে এখনো গর্তের মধ্যেই বেঁচে আছে। প্রচন্ড একটা চিৎকার দিয়ে কাননের ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল, কিন্তু স্বপ্নে সে যা দেখলো সেগুলো কি ছিল, কেন সবকিছু তার এত বাস্তব বলে মনে হলো। এদিকে কাননের চিৎকার শুনে তার বাবা মা রুমে চলে আসেন। কাননকে এমন অবস্থায় দেখে তারাও বুঝতে পারেন আর লুকিয়ে কোনো লাভ নেই, এবার সত্যি কথাটা তাকে জানাতেই হবে। কাননের দাদাই প্রথমে শুরু করেন। তিনি জানান তাদের এই উশিকুবি গ্রামে একটা কুসংস্কার প্রচলিত আছে, যদি কারো যমজ সন্তান হয় তাহলে সেই বাচ্চাকে অভিশপ্ত বাচ্চা বলে মনে করা হয়। এমনকি সেই যমজ সন্তান জন্ম দেওয়া মাকেও অভিশপ্ত গর্ভধারিণী বলা হয়ে থাকে। আর গ্রামের মানুষ সেই অভিশাপ থেকে বাঁচার জন্য এক ধরনের রিচুয়াল পালন করে। শিশুর বয়স 7 বছর হওয়ার আগে তারা সেই যমজ শিশু থেকে একটা শিশুকে তুলে নিয়ে ঈশ্বরের কাছে উৎসর্গ করে। তিনি জানান তোমার দাদির তাইকোরও একটা যমজ বোন ছিল যার নাম ছিল আয়াকো। একদিন পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাইকোকে ঈশ্বরের কাছে উৎসর্গ করা হবে, কিন্তু ভুল বশত যে লোকগুলো তাইকোকে নিতে এসেছিল তারা তাইকোর বদলে আয়াকোকে উঠিয়ে নিয়ে যায়। এবার কাননের বাবা বলেন, নিয়ম অনুযায়ী আমাদেরকেও বলা হয়েছিল তোমাদের 2 বোনের মধ্যে একজনকে উৎসর্গ করতে, কিন্তু আমরা সেটা করিনি। আমি শিয়নকে তার মায়ের কাছে এই গ্রামে রেখে তোমাকে নিয়ে শহরে চলে যাই। কানন জিজ্ঞেস করে, সেসব ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আয়াকোকে দেখতে পাওয়ার কারণটা কি? সে কেন আমাকে দেখা দিচ্ছে? এবার তার বাবা বলেন, ছোট থাকতে তুমি যখন হারিয়ে গিয়েছিলে তখন তোমার বোন শিয়ন তোমাকে খুঁজে নিয়ে আসে, কিন্তু বাসায় ফেরার পর তুমি বারবার বলছিলে তোমাকে নাকি আয়াকো তুলে নিয়ে গিয়েছিল। কথাটা শুনে আমরা খুবই অবাক হয়ে গিয়েছিলাম, কারণ তোমার পক্ষে আয়াকোর নাম জানাটা কোনোভাবেই সম্ভব ছিল না। আমরা বুঝতে পারছিলাম ভয়ঙ্কর কিছু একটা তোমাকে ঘিরে ধরেছে, তাই তোমার 6 বছর বয়স হতেই আমি তোমাকে নিয়ে শহরে চলে যাই। কানন এবার ধীরে ধীরে সবকিছু বুঝতে পারে। একটু আগে যেই মেয়েটিকে সে দেখেছে সেই হলো তার দাদির বোন আয়াকো। তবে এসবের বাইরেও সে কিছুতেই ভাবতে পারেনি তাকে বাঁচানোর জন্য তার বাবা মা এত বড় স্যাক্রিফাইস করেছে। পরদিন তারা সবাই মিলে আবারও সেই পরিত্যক্ত হোটেলটিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই ফোন করে তারা সেই ড্রাইভার মিস্টার ইয়ামাজাকিকে এখানে ডেকে আনে। এদিকে খবর পেয়ে মিস্টার ইয়ামাজাকি যখন সেখানে উপস্থিত হয় তখন তিনি আচমকাই লিফটের কাছে একটা অদ্ভুত জিনিস দেখতে পান। তিনি দেখেন সেই কাছে তার চেহারার বদলে একটা ষাঁড়ের মুখ দেখা যাচ্ছে, যেটা দেখে তিনি খুবই ভয় পেয়ে যান। চোখে মুখে হাত দিয়ে সেই অদৃশ্য মুখোশটাকে খোলার চেষ্টা করেন। মিস্টার ইয়ামাজাকির এমন আচরণ দেখে রেন খুবই অবাক হয়ে যায়। সে কি হয়েছে জিজ্ঞেস করতে গিয়েই এবার মিস্টার ইয়ামাজাকির মুখের উপর সেও ওই মুখোশটাই দেখতে পায়।
ভয়ে সে তাকে ধাক্কা দিয়ে লিফট থেকে বের হয়ে আসে। তবে মিস্টার ইয়ামাজাকি তখন লিফটের ভেতরেই রয়ে যায়। সাথে সাথে লিফটের দরজাটি নিজে নিজে বন্ধ হতে থাকে, আর সেই দরজার ফাঁক দিয়ে বেশ কিছু শিশুদের হাত বের হয়ে আসে। তার সাথে ভেসে আসতে থাকে অনেকগুলো শিশুর এক নাগাড়ে চিৎকার করার শব্দ। একটু পরে দরজা খুলে যেতেই মিস্টার ইয়ামাজাকি লিফট থেকে বের হওয়ার চেষ্টা করলে লিফট ছিঁড়ে তার গায়ের ওপর পড়ে এবং তিনি সেখানেই প্রাণ হারান। এদিকে পুরো ব্যাপারটায় এবার রেন খুবই বিরক্ত হয়ে ওঠে। তার ধারণা শিওন নামের মেয়েটিকে ঘিরে নিশ্চিত ভয়ঙ্কর রকমের কোনো অভিশাপ আছে, আর তারা বোকার মতো এখানে এসে সেই অভিশাপে জড়িয়ে পড়ছে। তাই সে সিদ্ধান্ত নেয় যথেষ্ট হয়েছে, পরের ট্রেনে সে শহরে ফিরে যাবে। পরের দৃশ্যে আমরা শিওনকে দেখতে পাই। অবাক করা ব্যাপার হলো সে এখনো বেঁচে আছে এবং যে কোনোভাবেই হোক শিওন সেই গর্তের মধ্যেই চলে এসেছে, যে গর্তে ছোট্ট শিশুদেরকে ঈশ্বরের জন্য উৎসর্গ করা হতো। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে এই গর্তে শুধু সে একা নয়, আরও একজনও তার আশেপাশেই আছে। আর ঠিক তখনই একটা ভয়ঙ্কর চেহারার মেয়ে তার কাছে আসে এবং শিওনের ইউনিফর্ম থেকে তার রিবনটি খুলে নেয়। শিওন কিছু না বলে চুপচাপ সেখানেই বসে থাকে। এদিকে গাড়িতে করে রেন যখন শহরে ফিরছিল তখন গাড়ির কাছে চোখ পড়তেই সে নিজের প্রতিচ্ছবির বদলে সেখানে একটা ষাঁড়ের মুখোশ দেখতে পায়। আর তারপর এদিক ওদিক তাকিয়ে পেছনে ফিরতেই সে অনেকগুলো মৃত মানুষকে সে গাড়িতে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পায়। তারপর একসময় সিটের সাথে অনেকগুলো অশরীরী হাত বের হয়ে এসে তাকে আটকে ধরে এবং একসময় শ্বাস আটকে রেনকেও শেষ করে দেয়। পরদিন রেনের মৃত্যুর সংবাদ শুনে কানন তাকে দেখতে যায়, আর যখন সে দেখে সত্যি সত্যি সেটা রেন, তখন কানন একেবারেই ভেঙে পড়ে। রেনের এই পরিস্থিতির জন্য সে নিজেকে দায়ী করে এবং চিৎকার করে কাঁদতে থাকে। তবে এই সময় রেনের শরীর থেকে কাপড় সরাতেই সে তার হাতে একটা লাল রিবনে বাঁধা ষাঁড়ের মূর্তি দেখতে পায়। কানন মূর্তিটাকে সাথে নিয়ে গ্রামে ফিরে আসে। জোরে জোরে শোকোকে সে বলতে থাকে, আমার বিশ্বাস এই সব কিছুর পেছনে আয়াকোই দেয়, সেই একে একে সবাইকে মেরে ফেলছে। তারপর সে ব্যাগ থেকে মূর্তিটা বের করে শোকোকে দেখিয়ে বলে, এই দেখো, এটা আমি রেনের হাতে পেয়েছি, তুমি বলো এটা ওর কাছে কিভাবে গেল। মূর্তিটার দিকে তাকাতেই হঠাৎ শোকোর একটা ব্যাপার মনে পড়ে যায়। সে কাননের হাত থেকে মূর্তিটা নিয়ে সেই লাল রিবনটা খুলে বলে, এই রিবনটা আমি চিনি, এটা শিওনের রিবন, সে যেদিন নিখোঁজ হয়েছিল সেদিন এটা তার গায়ে ছিল। এবার কানন জানায়, তাহলে আমার ধারণাটাই সঠিক, এর পেছনে আয়াকোই দেয়, আর শিওন হয়তো এখন তার কাছেই বন্দী হয়ে আছে। একটু পরে কানন সেই মূর্তিটাকে নিয়ে তার দাদাকে দেখালে তিনিও সেটা চিনতে পারেন। এটা হলো সেই মূর্তির মাথা যেটা গ্রামের পাহাড়ের মন্দিরে আছে। তিনি জানান তার দাদি তাইকো প্রায় সেই মূর্তিটার পূজা করত, হয়তো সে এই ব্যাপারে কিছু জানতে পারবে। তাই কানন তখন মূর্তির মাথাটা নিয়ে তার দাদির হাতে ছোঁয়ায়, আর ঠিক সাথে সাথে আবারও একটা দৃশ্য কাননের চোখের সামনে ভেসে ওঠে। সে দেখে তার দাদি তাইকো সেই মন্দির থেকে মূর্তিটার মাথা ভেঙে ওই গর্তে ফেলে দিয়ে আসে। কিন্তু কেন তিনি এই কাজ করেন সেটা বোঝা যায় না, তবে হয়তো তিনিও বুঝতে পেরেছিলেন সেই গর্তে তার বোন আয়াকো বেঁচে আছে। এই সময় আচমকাই তার দাদি কাননের হাত চেপে ধরেন, তারপর তার হাতটি টেনে মূর্তিটির উপর ছোঁয়ান। কি হচ্ছে বুঝতে না পেরে শোকাও তখন কাননের হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু দুজনে মিলে প্রচন্ড শক্তি দিয়েও তারা সেই হাতটি ছাড়াতে পারে না। একসময় তার দাদি প্রচন্ড রকম একটা আর্তনাদ করে ওঠে এবং তার সাথেই শোকা এবং কানন সেই ঘর থেকে অদৃশ্য হয়ে যায় এবং নিজেদেরকে সেই গর্তের ভেতরে আবিষ্কার করে, সেই গর্তে যেখানে শিশুদেরকে মেরে ফেলে রাখা হতো। এই সময় তারা সেই গর্তে আয়াকোকে দেখতে পায়। আয়াকো তখন গর্তের অন্য এক পাশে লুকিয়ে বসেছিল। গর্তটির চারপাশে বিভিন্ন শিশুর মৃতদেহের উচ্ছিষ্ট অংশ পড়েছিল। বোঝাই যাচ্ছিল এইখানে যেসব শিশুদেরকে ফেলে দেওয়া হতো সেসব শিশুদের মৃতদেহ খেয়েই আয়াকো বেঁচে ছিল। এরপর সেখানে অচেতন অবস্থায় কানন শিওনকে খুঁজে পায়। তবে এই সময় সেখানে কিছু লোক হারিকেন হাতে সেই গর্তের মুখের কাছে এসে উপস্থিত হয়। এরা ছিল সেই লোক যারা ছোট্ট আয়াকোকে এই গর্তে ফেলে দিয়েছিল। তার মানে বোঝাই যাচ্ছিল যে কানন এবং শোকা টাইম ট্রাভেল করে সেই সময়টাতে চলে এসেছে। এদিকে এই লোকগুলোরও হঠাৎ এখানে আসার পেছনে কারণ আছে। মূলত আয়াকোকে গর্তে ফেলে দেওয়ার পর ততদিনে প্রায় 2 বছর হয়ে গেছে, কিন্তু ইদানিং গ্রামের অনেকে তাদেরকে জানিয়েছে তারা গর্তের ভেতর থেকে কারো চিৎকারের শব্দ শুনতে পান। তাই ব্যাপারটা দেখার জন্যই মূলত লোকগুলো গর্তের কাছে এসে দাঁড়িয়েছে।
তবে বেশ কিছুক্ষণ আলো দিয়ে গর্ত চারপাশটা পর্যবেক্ষণ করেও তারা সেখানে কিছুই দেখতে পায় না। আর এই সময় দুর্ঘটনাবশত তাদের হারিকেনটা ছিঁড়ে পড়ে গেলে সেখানে থাকা খড়ের সাথে লেগে তাতে আগুন ধরে যায়। আর সেই আগুন দেখে আয়াকো এবার ভয় পেয়ে চিৎকার শুরু করে দেয়। এবার লোকগুলো সেই চিৎকার শুনতে পায় এবং বুঝতে পারে সত্যি সত্যি গর্তের ভেতরে কিছু একটা আছে। তাই তারা একটা মই নিয়ে এসে নিচে নেমে ব্যাপারটা কি সেটা দেখার সিদ্ধান্ত নেয়। কিন্তু মইটা সেখানে রাখা মাত্রই আয়াকো তাদের সামনে এসে উপস্থিত হয় এবং সেই মই বেয়ে উপরে উঠতে থাকে। লোকগুলো আয়াকোকে দেখেই চিনতে পারে। ভয়ে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। তাই আয়াকোকে থামানোর জন্য লাঠি নিয়ে জোরে জোরে তাকে আঘাত করতে শুরু করে। এভাবে একসময় সেই আঘাতে গুরুতর আহত হয়ে আয়াকো নিচে পড়ে যায়। কিন্তু লোকগুলো তারপরও থেমে থাকেনি। তখনও আহত আয়াকোকে তারা ক্রমাগত লাঠি দিয়ে আঘাত করতে থাকে। আর একটু দূরে বসে কানন সেই দৃশ্য দেখতে থাকে। কিন্তু সেটা দেখে যাওয়া ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। কিছুক্ষণ পর লোকগুলো চলে যেতে কানন এবং শোকা শিয়নকে সাথে নিয়ে এসে গর্ত থেকে বের হয়ে আসে। তবে তারা লক্ষ্য করে না যে আয়াকো তখনও বেঁচে আছে এবং তার জ্ঞান ফিরে এসেছে। এদিকে গর্ত থেকে বের হয়ে শিয়ন পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। সে শোকাকে জিজ্ঞেস করে কিভাবে সে তাকে খুঁজে পেয়েছে। তখন শোকা শিয়নকে তার বোনের সাথে পরিচয় করিয়ে দেয়। সে জানায় তাকে খুঁজে বের করার পুরো ক্রেডিট তার বোনের। দুই বোন তখন আবেগ ভরা চোখে একে অপরের দিকে তাকিয়ে থাকে। কিন্তু সেই সময় হঠাৎই সেই গুহার দরজা ভেঙে আয়াকো বের হয়ে আসে এবং শিয়নকে আক্রমণ করে বসে। তবে কানন এবং শিকো অনেক কষ্টে শিয়নকে আয়াকোর হাত থেকে রক্ষা করে এবং আয়াকোকে সেই গুহার দরজার মধ্যে আটকে ফেলে। এদিকে আয়াকোর আঘাত পেয়ে শিয়নের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। বাকি দুজন তখন শিয়নকে সাথে নিয়ে গ্রামের দিকে যেতে থাকে। কিন্তু একটু পরে গ্রামের কাছাকাছি পৌঁছে তারা দেখতে পায় সেখানের বাড়িঘরগুলো পুরনো আমলের। এবার তারাও বুঝতে পারে যে কোনোভাবেই হোক তারা টাইম ট্রাভেল করে অতীতে চলে এসেছে। তারা সেই সময়ে চলে এসেছে যখন তার দাদি তাইকোর বোন আয়াকোকে গর্তে ফেলে দেওয়া হয়েছিল। আর সেই সাথে তারা এটাও বুঝতে পারে যে গর্তে শিশুদেরকে ফেলে দেওয়া হতো সেই গর্তটাই বর্তমান সময়ে ওই পরিত্যক্ত হোটেলটা নির্মাণ করা হয়েছে। এই কারণেই ওই হোটেলটিতে একের পর এক ভূতের ঘটনা দেখা যেতে থাকে। এদিকে বেশ কিছুক্ষণ গ্রামে ঘোরাঘুরি করার পরেও তারা একটা মানুষকেও কোথাও দেখতে পায় না। আর এই সময় আচমকাই তারা লক্ষ্য করে চারপাশে হঠাৎ করে অনেকগুলো মানুষ এসে উপস্থিত হয়েছে। আর সবাই স্থির দৃষ্টিতে দাঁড়িয়ে তাদেরকে দেখছে। তারপরে পাহাড়ের ভেতর থেকে গান গাইতে গাইতে বিভিন্ন মুখোশ পরা শিশু বের হয়ে আসে এবং এক এক করে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর পেছনে এসে অদৃশ্য হয়ে যায়। আর তখনই সে মানুষগুলোর পেছন থেকে বের হয়ে আসে তাদেরই যমজ ভাই বোনেরা। তারপর জোড়ায় জোড়ায় সেই মানুষগুলো ঘিরে ধরতে শুরু করে তাদেরকে। জীবন বাঁচাতে তারা তখন সেই জায়গা ছেড়ে ছুটে পালায়। তারপর অনেকক্ষণ দৌড়ানো শেষে তারা পাহাড়ের শেষ মাথায় গিয়ে থামে। আর তখনই হঠাৎ করে শিয়নের শরীর আবারও খারাপ হতে শুরু করে। তীব্র ব্যথায় তার শরীর মোচড় দিয়ে ওঠে। তার গায়ের চামড়ার উপর ভেসে উঠতে থাকে বিভিন্ন শিশুদের অবয়ব। তারপর তার চেহারা পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়ে আয়াকোর চেহারা ধারণ করে। বোঝা যায় আয়াকো পুরোপুরি দখল করে নিয়েছে শিয়নের শরীর। এদিকে কাননও বুঝতে পারে আর পালানোর কোনো পথ নেই। যদি বাঁচতে হয় তাহলে সে তার বোনকে সাথে নিয়ে বাঁচবে, না হয় একসাথেই মরবে। তাই আর কিছু না ভেবে সে শিয়নকে জাপটে ধরে পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দেয়। আর তাদেরকে বাঁচাতে গিয়ে শোকাও তাদের সাথেই নিচে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতেই তারা নিজেদেরকে সে পুরনো হোটেলের লিফটে আবিষ্কার করে, ঠিক যেখান থেকে শিয়ন নিখোঁজ হয়েছিল। তারা বিশ্বাস করতে পারছিল না এত কিছুর পরও তারা বেঁচে ফিরে আসতে পেরেছে। এই সময় শিয়নের জ্ঞান ফিরে আসে এবং সেও ততক্ষণে পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে। আর তার হাতে রয়ে গেছে সেই মূর্তির মাথাটি। ধীরে ধীরে তারা ওই বিল্ডিং ছেড়ে বের হয়ে আসে। বোঝাই যাচ্ছিল সবকিছু আবারও স্বাভাবিক হয়ে গেছে। সব আশঙ্কা আর অভিশাপকে পেছনে ফেলে তারা ফিরে আসতে পেরেছে। মুভির শেষ দৃশ্যে আমরা শিয়ন এবং তার মাকে সেই মূর্তিটার কাছে প্রার্থনা করতে দেখি। তারা সেই ভাঙা মাথাটা আবারও মূর্তিটির ওপরে বসিয়ে দেয় এবং একই সাথে তার দাদি তাইকোর আচরণের জন্য ক্ষমা চায়, কারণ তাইকোই মূর্তির শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলেছিল। একটু পরে প্রার্থনা শেষ করে বেরিয়ে তারা বাড়ি ফিরতে থাকে। আর তখনই দেখা যায় সেই মাথাটা এবার নিচ থেকে আলাদা হয়ে গিয়ে মাটিতে গড়িয়ে পড়েছে। অন্যদিকে শিয়নও হাঁটতে হাঁটতে হঠাৎ করে থমকে দাঁড়ায়। তারপর সে যখন ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় তখন দেখা যায় কোথায় শিয়ন। শিয়নের ছদ্মবেশে দাঁড়িয়ে আছে আয়াকো। তার রহস্যময় দৃষ্টি বুঝিয়ে দেয় অভিশাপটা তখনও শেষ হয়ে যায়নি। তার সাথে যে অন্যায় হয়েছে
তার প্রতিশোধ নিতে সে পুরো গ্রামটাকেই ধ্বংস করে দেবে। আর সেই সাথে মুভির কাহিনীটাও এখানেই শেষ হয়। তো ভিউয়ার্স, এটাই ছিল অক্স হেড বা উশিকবি ভিলেজ মুভিটির সম্পূর্ণ এক্সপ্লেনেশন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করার আমন্ত্রণ থাকলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।